একটি অন্ধ মেয়ে রাস্তা পার হচ্ছিল, হঠাৎ একটা গাড়ি এসে তাকে অ্যাক্সিডেন্ট করে চলে যায়। সেখানে এই মেয়েটি মারা যায় আর তার শরীর থেকে আত্মা বের হয়ে আসে। কে কি করছে সে সবকিছু ঘুরে ঘুরে দেখছে, কিন্তু তাকে কেউ দেখছে না। হঠাৎই একটা লোক তাকে দেখতে পায়। সে লোক ছাড়া অন্য কেউ তাকে দেখে না। কে এই লোক, কেন এবার সে এই মেয়েটিকে দেখতে পারছে? দর্শক, পুরো ভিডিওটি শুরু করার আগে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মুভির নাম ওয়ান ডে। এটি একটি কোরিয়ান মুভি। মুভির শুরুতে মেন ক্যারেক্টার লিকে দেখানো হয়। লি খুবই হতাশ, কারণ আজকেই তার স্ত্রী মারা গিয়েছে। সে গভীর শোক নিয়ে বাস্কেটবল প্র্যাকটিস করছে। অন্যদিকে তার শ্বশুরবাড়ির লোকেরা তার স্ত্রীকে শেষ বিদায় জানিয়ে দাফন করে দেয়। কি এমন ঘটেছিল যার কারণে লি তার স্ত্রীর মৃতদেহ পর্যন্ত দেখতে আসেনি? পরের দিন লি তার অফিসে আসে। লি হচ্ছে একটা ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট। সে অফিসে এসেই দেখে তার শালা তার জন্য আগে থেকেই অপেক্ষা করছে। সে তার শালাকে বলে, চলো আমরা বাইরে গিয়ে কথা বলি। শালা বলে, তুমি একটা খুনি, তুমি আমার বোনকে হত্যা করেছো, তাই তুমি আমার বোনের মৃতদেহ পর্যন্ত দেখতে যাওনি। লি তাকে চুপ করার অনেক চেষ্টা করে। শালা তাকে খুনি খুনি বলে চিৎকার করে। এরপর সে তার কলার চেপে ধরে, যা দেখে অফিসের সব মানুষ অবাক হয়ে যায়। লি সবাইকে হেসে হেসে বলে সে আমার শালা, আমার সাথে দুষ্টুমি করছে। কিন্তু তার শালা তার গালে একটা ঘুষি মারে আর সে নিচে পড়ে যায়। পরে সবাই লিকে এর কারণ জিজ্ঞেস করলে সে কিছুই বলে না, সে এই বিষয়টা এড়িয়ে যায়। এরপর সে তার কলিগদের পরবর্তী কাজের কথা জিজ্ঞেস করে। লি এর কলিগ জানায় 2 মাস আগে মেজো নামের একটি অন্ধ মেয়ে রোড অ্যাক্সিডেন্ট করে এখন কোমায় আছে। যে গাড়ি নিচে অ্যাক্সিডেন্ট করেছে সেই গাড়িটি আমাদের ক্লায়েন্টের। লি বলে, আমাদের ক্লায়েন্টের কাছ থেকে টাকা নিয়ে তার ফ্যামিলিকে দিয়ে দাও। কিন্তু তার কলিগ বলে তার ফ্যামিলিতে কেউ নেই, আপনজন বলতে শুধু একটা বান্ধবী আছে, আর সে টাকা নিতে আপত্তি করছে। এরপর লি এর বস বলে, তুমি যে কোনো উপায় হোক এই কেসটা হ্যান্ডেল করো, কারণ যে অ্যাক্সিডেন্ট করেছে সে আমাদের সিইও এর ফ্রেন্ড, আর সে যদি জেলে চলে যায় তাহলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। যেভাবেই হোক তুমি মিউচুয়াল করো। তারপর লি হসপিটালে যায় তাদের কনভিন্স করার জন্য। যে হসপিটালে মেয়েটি অ্যাডমিট ছিল সেই হসপিটালেই কিছুদিন আগে তার স্ত্রী অ্যাডমিট ছিল, কিন্তু আজকে সে দুনিয়াতে নেই। এসব কথা ভেবে লি এর মন খারাপ হয়ে যায়। সে মেজো নামের মেয়েটির রুমে প্রবেশ করে। সেখানে একটি টেবিলের উপর কিছু পাথর রাখা ছিল, সেগুলো সে ধরে দেখে। এরপর সে ড্রয়ার খুলে মেজোর ছোটবেলার ছবি দেখতে পায়। লি ছবিটি হাতে নিলে সেখানে একটি মেয়ে আসে। লি মেয়েটিকে প্রশ্ন করে, কে তুমি? মেয়েটি অবাক হয়ে তাকে প্রশ্ন করে, আমাকে কি দেখা যাচ্ছে? লি বলে, আমি তো আর অন্ধ না যে তোমাকে দেখবো না। তখন সেখানে ডাক্তার আসে আর লিকে তার পরিচয় জিজ্ঞেস করে। লি বলে, আমি ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট, মেজোকে দেখতে এখানে এসেছি। তখনই মেয়েটি বলে, আমি আপনাকে চিনি না। লি মেয়েটিকে বলে, আমিও তোমাকে চিনি না। তখন ডক্টর লিকে প্রশ্ন করে, তুমি কার সাথে কথা বলছো? লি ডক্টরকে কিছু না বলে সেখান থেকে বের হয়ে যায়। আসলে এই মেয়েটি হচ্ছে মেজো। সে কোমায় চলে যাওয়ার পর তার শরীর থেকে আত্মা বের হয়ে এসেছে। আর এই মেয়েটিকে কেউ দেখতে পায় না, শুধুমাত্র লি দেখতে পায়। কিন্তু কেন লি এই মেয়েটিকে দেখতে পায় সেসব কিছু আমরা পুরো ভিডিওটি দেখার পরে জানতে পারবো। তারপরে আমরা দেখি সেখানে থাকা কিছু পেশেন্ট লিকে দেখে অসুস্থতার নাটক করছে, কারণ তারা জানে লি ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট, তাই তারা টাকা পাওয়ার লোভে অসুস্থতার নাটক করছে। এদের মধ্যে একজনের নাম জিনি। লি তাকে বলে, তোমাদের তো হসপিটালে নয় বরং অভিনয় জগতে থাকা উচিত, কি অভিনয়টাই না করো তোমরা। তারপর লি মেজর ফ্রেন্ডের সাথে দেখা করে। লি তাকে প্রশ্ন করে, অ্যাক্সিডেন্টের দিন কি কোনো কারণে মেজর মন খারাপ ছিল? তখন মেজর ফ্রেন্ড বলে, তোমাদের কোম্পানি থেকে অনেক লোক এসে এই প্রশ্ন আমাকে 100 বার করেছে। আসলে তোমরা মেজোকে তার অ্যাক্সিডেন্টের জন্য দায়ী করে নাটক সাজাচ্ছ। এরপর লি অফিসে এসে কেসটি ভালোমতো স্টাডি করে, আর সে জানতে পারে মেজো যেখানে অ্যাক্সিডেন্ট করেছে সেখানে তার ব্যাগ গ্লাস পাওয়া গেলেও অন্ধ লোকেরা হাঁটার সময় যে স্টিক ব্যবহার করে সেটা পাওয়া যায়নি। লি পুলিশকে কল করে বিষয়টা জানায়। এরপর লি ড্রিঙ্ক করে বাসায় ফেরার সময় পকেটে হাত দিলে অনুভব করে তার পকেটে মেজর একটি পাথর রয়ে গেছে। লি যখন হসপিটালে গিয়েছিল তখন সে ভুল করে পাথরটি নিয়ে আসে। লি পাথরটি ফেরত দেওয়ার জন্য মেজর কাছে যায়। পাথরটি রেখে দিয়ে বলে, তুমি অন্ধ হয়েও কেন ওয়াকিং স্টিক ব্যবহার করনি? লি নেশার ঘরে তাকে উল্টোপাল্টা প্রশ্ন করে সেখানেই মেঝেতে ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে মেজোকে সরি বলে সেখান থেকে বের হয়ে যায়। এরপর সে দেখে গতকাল মেজর রুমে যে মেয়েটিকে দেখেছে সে এখন একটা বাচ্চার সাথে কথা বলছে। 1 সেকেন্ডের মধ্যে মেয়েটি সেখান থেকে উধাও হয়ে যায়। লি সেখানে গিয়ে বাচ্চাটিকে জিজ্ঞেস করলে বাচ্চাটি বলে, কই, আমার সাথে তো কেউ কথা বলছে না, আমি একাই এখানে বসে আছি। এটা শুনে লি অবাক হয়ে যায়, আর এটা তার মনের ভুল ভেবে সে সেখান থেকে চলে যায়। তারপর লি জিনির রুমে যায়। জিনিকে বলে, আমার কাছে প্রমাণ আছে তুমি টাকার জন্য অসুস্থতার নাটক করছো। জিনি বলে, তোমার যা খুশি করো, এখন এখান থেকে চলে যাও।
তখনই জিনির পিছন থেকে মেজো তাকে হাই বলে। লি তাকে তার নাম জিজ্ঞেস করে। জিনি তখন তাকে প্রশ্ন করে, তুমি কার সাথে কথা বলছো? লি বলে, তোমার পেছনের ওই মেয়েটির সাথে। জিনি পিছনে তাকালে কাউকে দেখতে পায় না। মেয়েটি তখন বলে, আমার নাম মেজো, আমাকে আপনি ছাড়া কেউই দেখতে পায় না। এটা শুনে লি তাকে পাগল বলে সেখান থেকে চলে যায়। মেজো তার পিছন পিছন চলে আসে। লি বলে, মেজো তো কোমায় আছে, তুমি মেজো হবে কিভাবে? এটা বলে লি সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই সেখানে থাকা একটি লুকিং গ্লাসে সে শুধু নিজেকে দেখতে পাচ্ছে, মেয়েটাকে দেখা যাচ্ছে না। সে ভয় পেয়ে ভূত ভূত বলে সেখান থেকে দৌড়ে পালায়। লি বাসায় এসে গভীর ভাবনায় ডুবে যায়। সে ভাবতে থাকে, আসলে কি এটা কোনো ভূত, নাকি কেউ তার সাথে প্র্যাঙ্ক করছে। পরের দিন লি হসপিটালে সিসিটিভি ফুটেজ চেক করে। সব জায়গায় সে নিজেকে একাই দেখতে পায়, কোথাও মেয়েটিকে দেখা যাচ্ছে না। লি কিছুই বুঝতে পারে না কি হচ্ছে তার সাথে। এগুলা ভেবে সে নিচে চলে আসলে হসপিটালের ছাদে মেজোকে বসে থাকতে দেখে। সে সব কনফিউশন দূর করার জন্য মেয়েটির কাছে যায়। সেখানে গিয়ে সে দেখে এক ফোঁটা পানি মেজর হাতে পড়ে, আর সেটা মেজর হাত ছেদ করে নিচে পড়ে যায়। এটা দেখে লি তখনই সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। এরপর মেয়েটি লিকে বলে, আমি মেজর আত্মা। মেজর যখন ঘুমিয়ে থাকে আমি তখন তার শরীর থেকে বের হয়ে আসি, আবার সে ঘুম থেকে জেগে ওঠার আগেই আমি তার শরীরে প্রবেশ করি। মেজো অন্ধ ছিল, কিন্তু আমি সব দেখতে পাই। আমাকে কেউ দেখতে পায় না, কিন্তু কেন জানি শুধু আপনি আমাকে দেখতে পান। লি বলে, আচ্ছা তুমি তাহলে ভূত? মেজো বলে, আমাকে ভূত বলবেন না, কারণ মেজো এখনো মারা যায়নি, আমি শুধুমাত্র মেজর আত্মা। এসব শুনে লি চলে যাচ্ছিল, কিন্তু সেখানে থাকা সবাই লিকে একা একা কথা বলতে দেখে সবাই তাকে পাগল মনে করে। তারপর লি তার গাড়িতে করে মেজোকে ঘুরতে নিয়ে যায়। যেহেতু মেজো অন্ধ ছিল, তাই সে আগে পৃথিবীর কিছুই দেখেনি। তাই প্রথমবারের মতো সবকিছু দেখে লিকে বারবার প্রশ্ন করতে থাকে, এটা কি, ওটা কি, এগুলা। লি বিরক্ত হয়ে গিয়ে বলে, তুমি যদি আর একটা আবল তাবল প্রশ্ন করো তাহলে আমি ইচ্ছে করে গাড়িটা কিছুর সাথে লাগিয়ে দিব। তারপর ভূত হয়ে গিয়ে দুইজন একসাথে ঘুরে বেড়াবো। এরপর লি মেজোকে তার বান্ধবীর বিয়েতে নিয়ে আসে। একটা মানুষ সবাইকে প্রশ্ন করে, একটি অন্ধ ছেলের বিয়ে হচ্ছে, এতে কারো কোনো দ্বিমত আছে কিনা? থাকলে হাত উপরে তুলুন। মেজো জোর করে লিয়ের হাত উপরে তুলে দেয়। সবাই অবাক দৃষ্টিতে লিয়ের দিকে তাকায়। এরপরে লি হেসে হেসে বলে, না আমার কোনো সমস্যা নেই, আমি এমনি হাত উপরে তুলেছি। মেজোকে তো কেউ দেখছে না। মেজোর কারণে লি এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। বিয়েতে একটা মনিটরে মেজর একটি ভিডিও অন করা হয়, যেখানে সে অ্যাক্সিডেন্ট করার আগে তার বান্ধবীকে অগ্রিম বিয়ের শুভেচ্ছা জানিয়েছিল। ভিডিওটি দেখে মেজো ইমোশনাল হয়ে পড়ে। তারপর লি তাকে হসপিটালের দরজায় নামিয়ে দেয়। মেজো যাওয়ার সময় তাকে থ্যাংক ইউ বলে, আর বলে, আমি আজকে অনেক খুশি। পরের দিন লি আবার হসপিটালে আসে, কিন্তু কোথাও মেজোকে দেখতে পায় না। সে চলে যাচ্ছিল, তখনই দেখে জিনি বাইক চালিয়ে আসছে। লি জিনিকে বলে, তুমি তো অসুস্থতার নাটক করে ইন্স্যুরেন্স কোম্পানির থেকে টাকা খাচ্ছ, সেটা আমি কোম্পানির লোককে এখনই জানিয়ে দিব। জিনি তার কলার চেপে ধরে আর বলে, তোমার যা খুশি করো। তখনই উপর থেকে একটি বাচ্চা তাদেরকে দেখছিল, তাই জিনি তার কলার ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন লি মেজোকে প্রশ্ন করে, তুমি সবসময় তোমার সাথে পাথর কেন রাখো? মেজো বলে, যখন আমি অন্ধ ছিলাম তখন সব কিছু ছুঁয়ে অনুভব করতাম, আর এখন আমি সব কিছু দেখতে পারছি, কিন্তু কোনো কিছুই ছুঁতে পারছি না। এগুলো বলে মেজো ইমোশনাল হয়ে যায়। এরপর লি তার মন ভালো করার জন্য তাকে ঘুরতে নিয়ে যায়। সে খুব এনজয় করেছে। ফেরার সময় সে তার মাকে দেখতে পায়। ছোটবেলায় তার মা তাকে অনাথ আশ্রমে একা রেখে চলে আসে, আর কোনোদিন তার খবরও নেয়নি। তারপরে দেখানো হয় মেজো আর লি একটি ফুলের বাগানে আসে। এখানে মেজো একটি ঝরে পড়া ফুল ধরতে গেলে তার হাত ছেদ করে সেটা নিচে পড়ে যায়। তারপর লি এসে তার হাতের নিচে হাত রাখলে ফুল এসে মেজোর হাতে পড়ে, আর সেটা সেখানেই আটকে থাকে। এরপর লি মেজর ছোটবেলার ফিক নিয়ে তার ফ্রেন্ডকে বলে, এই ফিকটি কোন স্টুডিওতে তোলা হয়েছে খবর নাও। তারপরে সেই ছবিটি নিয়ে লি সেই স্টুডিওতে যায়। সেই স্টুডিওর পুরনো অ্যাড্রেস বুক থেকে অ্যাড্রেস নিয়ে লি মেজর মায়ের কাছে যায়। মেজর মায়ের একটি বিউটি সেলুন আছে, আর এখানেই মেজর মৃত্যু হয়েছে। লি মেজর মাকে আগে থেকেই চিনত। লি সবসময় এখানেই তার হেয়ার কাট করত, কিন্তু এটা যে মেজর মা এটা সে জানতো না। এরপর লি তাকে প্রশ্ন করে, আপনার মেয়ে কোথায়? মহিলাটি বলে, স্কুলে গিয়েছে। লি বলে, আমি আপনার বড় মেয়ের কথা জিজ্ঞেস করছি, যাকে আপনি ছোটবেলায় অনাথ আশ্রমে রেখে এসেছেন। মহিলাটি বলে, আমি মেজো নামের কাউকে চিনি না, প্লিজ তুমি এখান থেকে চলে যাও। তারপরে দেখানো হয় ইন্স্যুরেন্স কোম্পানির মালিক লিকে বকাঝকা করছে, কারণ মেজর কেস সম্পর্কে লি তাদের কোনো প্রকার তথ্যই দিতে পারেনি। তাই তাকে সরিয়ে অন্য একজনকে দায়িত্ব দিয়েছে, আর লিকে কিছুদিনের জন্য ছুটি দিয়ে দিয়েছে। পরের দিন লি মেজোর সাথে দেখা করতে আসলে মেজো তাকে জোর করে একটি বাচ্চার সাথে খেলা করতে পাঠায়। লি বাচ্চাটিকে প্রশ্ন করে, তোমার বাবা কোথায়? বাচ্চাটি বলে, হসপিটালের বিল অনেক,
তাই আমার বাবা দিনে ইনস্ট্রাকশনের কাজ করে এবং রাতে ডেলিভারি ম্যানের কাজ করে, তাই আমাকে খুব বেশি সময় দিতে পারে না। আমার বাবা খুবই পরিশ্রম করে। তখনই সেখানে জিনি আসে আর বাচ্চাটি জিনিকে বাবা বাবা বলে ডাকে। তখন লি বুঝতে পারে জিনি খারাপ মানুষ নয়, সে একা বাচ্চার চিকিৎসার খরচ বহন করতে পারছে না, তাই নিজে অসুস্থতার নাটক করে ইন্স্যুরেন্স কোম্পানির থেকে টাকা নিচ্ছে। এরপর মেজর মা মেজোকে দেখতে হসপিটালে আসে। সে মেজোকে দরজা দিয়ে উকি দিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। লি তখন বলে, আপনি ভেতরে যাচ্ছেন না কেন? উত্তরে মেজর মা বলে, আমার তার সামনে গিয়ে দাঁড়ানোর মুখ নেই। এটা বলে সে সেখান থেকে চলে যায়। লি তার পিছু যাচ্ছিল, তখনই দেখো মেজর আত্মা সেখানে দাঁড়িয়ে আছে। মেজর লিকে বলে, আমার মা আমাকে ছেড়ে চলে গিয়েছে তো কি হয়েছে? আমার তার সাথে দেখা করার খুব ইচ্ছা ছিল, তাই আমি একদিন তার সেলুনে কাস্টমার সেজে সেখানে যাই। তখন আমার ওয়াকিং স্টিকটা সেখানেই রাখি। যখন আমার মা আমার হেয়ার কাট করতে আসে, তখন আমি তাকে বলি আমি তার সেই মেয়ে যাকে সে ছোটবেলায় অনাথ আশ্রমে রেখে এসেছে। আমার মা আমাকে চিনতে অস্বীকার করে, সে চায় না আমি তার কাছে যাই। আমি তাকে বলি, আমি তোমার জীবনে কোনো প্রভাব ফেলতে আসিনি, আমি শুধু বলতে এসেছি দেখো আমি কত বড় হয়ে গিয়েছি, তুমি আমার জন্য কোনো চিন্তা করবে না। মা আমার উপর রাগ করে সেখান থেকে চলে যায় আর আমিও সেখান থেকে বের হয়ে চলে আসি, কিন্তু ভুল করে আমার ওয়াকিং স্টিকটা সেখানেই রেখে এসেছি। আমি সেটা আনার জন্য আর ভিতরে যাইনি, কারণ সেখানে গেলে যদি মা আমাকে আরো কিছু বলে এবং আমি যদি আরো বেশি কষ্ট পাই, তাই আমি ওয়াকিং স্টিক ছাড়াই পথ চলতে শুরু করি। আমি ভেবেছিলাম এত বছর পর আমার মা আমাকে দেখে বুকে জড়িয়ে নিবে, কিন্তু আমার মা আমাকে চিনতেই অস্বীকার করে। আর তখনই আমি রোড ক্রসিং করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলি। পরে লিয়ের কাছে মনে হয় তার মা যদি তার সাথে দেখা করে তাহলে তার মন ভালো হবে, তাই লি মেজর ফ্রেন্ডকে তার মায়ের কাছে পাঠায়, কিন্তু মহিলাটি আসতে রাজি হয় না। এই জন্য লি ডিপ্রেসড হয়ে পড়ে। তখনই সেখানে জিনি এসে তাকে ড্রিঙ্ক করতে দেয়। জিনি বলে, তোমাদের ইন্স্যুরেন্স কোম্পানির টাকা আমার আর লাগবে না, আমি তোমাদের টাকা ছাড়াই আমার সন্তানকে সুস্থ করে তুলবো। লি বলে, তুমি একজন ভালো মানুষ না হলেও তুমি একজন ভালো বাবা। পরের দিন মেজর মা তার অন্য মেয়েকে নিয়ে মেজোকে দেখতে আসে। লি খুশি হয়ে বলে, আমি আপনাকে মেজর চিকিৎসা আর ইন্স্যুরেন্সের সব টাকা দিয়ে দিব। মেজর মা বলে, আমার কোনো টাকার দরকার নেই, আমার শুধুমাত্র আমার মেয়ের ভালোবাসার প্রয়োজন। এত বছর ধরে আমি তাকে সবকিছু থেকে বঞ্চিত করেছি, এখন আমি আমার সবটা দিয়ে সেটা পূরণ করতে চাই। কিন্তু তার অন্য মেয়ের মায়ের এই ধরনের কথা পছন্দ হয়নি। সে বলে, এমনিতেই আমরা অনেক টাকা ঋণ হয়ে আছি, অন্তত ইন্স্যুরেন্সের টাকাটা তো নিতে পারতে। তাদের মা মেয়ের কথা মেজর আত্মা শুনে নিয়েছে আর মেজর আত্মা মন খারাপ হয়ে যায়। এরপর মেজর মা মেজর পাশে বসে কাঁদছে আর বলছে, তুমি শুধু আমার কণ্ঠস্বর মনে রেখেছো আর এত বছর পর আমাকে ঠিকই খুঁজে বের করেছো, কিন্তু আমি তোমাকে পরিচয় দিতে অস্বীকার করেছি আর আমার জন্যই আজ তোমার এই অবস্থা। এগুলা মেজর আত্মা সব শুনছে আর সে এত বছর মায়ের থেকে যে আদর পায়নি তা যেন এখনই পেয়ে গিয়েছে। অন্যদিকে ইন্স্যুরেন্স কোম্পানির মালিকরা প্রমাণ করেছে মেজর ওয়াকিং স্টিক ছাড়াই রাস্তা পার হচ্ছিল, তাই সে অ্যাক্সিডেন্ট করেছে। এতে তারা ইন্স্যুরেন্সের টাকা দেওয়া থেকে বেঁচে যাবে আর মামলাটাও খালাস হয়ে যাবে। কিন্তু এর মধ্যে লি কেন তার পরিবারকে খুঁজে বের করেছে, এই জন্য লিয়ের বস তার উপর চিৎকার করে, কিন্তু লি উল্টো চিৎকার করে তার বসকে চুপ করিয়ে দেয়। অন্যদিকে মেজর আত্মা লিকে বলে, আমি চেয়েছিলাম আমার মাকে খুশি দেখতে, কিন্তু এখন দেখছি আমার মা আমার জন্য আরো বেকায়দায় পড়ে গেল। ডক্টররা বলছে আমি কোনোদিনও ঠিক হব না, তুমি দয়া করে আমার কেবিনে গিয়ে সব লাইন কেটে দাও, আমি এইভাবে বেঁচে থাকতে চাই না। লি চিৎকার করে রেগে গিয়ে বলে, সম্পর্ক কি শুধু সুসময়ের জন্য? দুঃসময়ে কি সম্পর্ক এক্সিস্ট করে না? এরপর লি বলে, আমি আমার স্ত্রীকে খুবই ভালোবাসতাম, আমরা দুইজন খুবই সুখী ছিলাম, কিন্তু একদিন তার দুইটি পা অবশ হয়ে যায় আর সে প্যারালাইসিস হয়ে যায়। সে আমাকে সবসময় একটা কথা জিজ্ঞেস করত, আমি কি তার কাছে বোঝা হয়ে গিয়েছি? উত্তরে আমি না বলতাম, কিন্তু সে মাঝে মধ্যে আমার উপর চিৎকার করত। সে ভাবতো সে হয়তো আমার কাছে বোঝা হয়ে গিয়েছে। একদিন আমি তাকে নিয়ে ঘুরতে যাই, আমরা দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম। আমার স্ত্রী আমাকে ব্ল্যাঙ্কেট নিয়ে আসতে বলে, আমি ভুল করে হুইল চেয়ার লক না করে সেখান থেকে ব্ল্যাঙ্কেটটা নিয়ে আসতে চলে যাই। পরে এসে দেখি আমার স্ত্রী এবং হুইল চেয়ার কোনোটিই সেখানে নেই। এরপর দেখি সে নিচে পড়ে রোড অ্যাক্সিডেন্ট করে। এই একই হসপিটালে সে ভর্তি ছিল এবং সে এখানেই মারা যায়। সে আমার কাছে কখনোই বোঝা ছিল না। ভালোবাসা কখনো বোঝা হয় না, তাহলে তুমি কেন তোমার মায়ের কাছে বোঝা হবে? মেজো তাকে বলে, সেদিন তোমাকে আমি দেখেছিলাম, তুমি পুরোপুরি ভেঙে গিয়েছিলে। আসলে তুমি আর আমার মা একই, আর আমি আর তোমার স্ত্রী দুইজন একই। এই কথা শুনে লি মেজোর মুখে দুই হাত দিয়ে আলতো করে ধরে। লি চোখ বন্ধ করলে তার স্ত্রীকে দেখতে পায়। আসলে সেদিন সে ঠিকই হুইল চেয়ারটি লক করেছিল। সে সেখান থেকে চলে যাওয়ার পর তার স্ত্রী সেটা আনলক করে
ইচ্ছা করেই সেখান থেকে পড়ে গিয়ে সুইসাইড করে, কারণ সে তার কাছে বোঝা হয়ে থাকতে চায় না। লি যখন চোখ খুলল তখন সে মেজর জায়গায় নিজের স্ত্রীকে দেখতে পায়। তার স্ত্রী তাকে বলে, মৃত্যুপথ যাত্রীদের কখনো মৃত্যুর ভয় থাকে না, ভয় তো থাকে শুধু এটা ভেবে যে তার আপন মানুষ তাকে ভুলে যাবে না। তো তুমি আমাকে ভুলে গিয়েছো তাই না? লি এটা শুনে কাঁদতে থাকে। হঠাৎ তার স্ত্রী মেজো দুইজনই গায়েব, কাউকেই সেখানে দেখতে পায় না। এরপর লি তার বেডরুমে যায়। তার স্ত্রী মারা যাওয়ার পর থেকে সে এই রুমে প্রবেশ করেনি, কারণ তার স্মৃতি দেখলে তার কষ্ট বেড়ে যাবে। কিন্তু আজ আর তার কোনো কষ্ট নেই। পরের দিন লি মেজর রুমে যায়, তার পাশে বসে আর বলে, আমি তোমার ইচ্ছা পূরণ করতে এসেছি। কথা বললে সে মেজর মুখ থেকে অক্সিজেন মাস্কটি খুলে ফেলে, তারপর অন্যান্য সব কানেকশন খুলে দেয়। কিছুক্ষণের মধ্যে মেজো মারা যায়। এরপর লি মনে মনে বলে সে তার অতীত ভুলে গিয়ে নয়, বরং অতীতকে জীবনের একটা অংশ ভেবে হাসি খুশি জীবনযাপন করবে। আর এইখানে এই সুন্দর মুভিটি শেষ হয়ে যায়। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানান। আর এমনই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।